হ্যালো অল অফ মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি আশা করব তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কারণ বেশি সময় তো আর নেই। তার জন্য অবশ্যই তোমাদের প্রস্তুতি নিতেই হবে। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ফিজিক্যাল সায়েন্সের এবিটির পেজ নিয়ে, যেটা হচ্ছে 520 পেজ। 520 পেজের যে সেটটা রয়েছে সেই সেটটা আজকে আমরা করব। তাহলে আমরা শুরু করছি আজকের এবিটি এর পেজ 520টা। প্রথম যেটা রয়েছে সেটা দেখো, বিভাগ ক থাকে প্রথমে, আমরা সবাই জানি, এতদিন ধরে করছি আমরা, ঠিক আছে। এমসিকিউ প্রশ্ন থাকে প্রথম প্রশ্নটা আমরা দেখি। তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্ধি করলে, তাপমাত্রাকে আমি কি রেখেছি? নির্দিষ্ট রেখেছি। ভরটাকেও আমি নির্দিষ্ট রেখেছি। তাপমাত্রা নির্দিষ্ট রাখলাম আর ভরটাকেও নির্দিষ্ট রাখলাম, দিয়ে আমি গ্যাসের চাপটা বাড়ালাম। তাহলে গ্যাসের ঘনত্ব কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, না প্রথমে হ্রাস পেলেও পরে বৃদ্ধি পাবে, না অপরিবর্তিত থাকবে? এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, বৃদ্ধি পায়। ঠিক আছে, মনে রাখবে যখন টেম্পারেচার এবং ভর যখন চেঞ্জ করা হয় না, তখন গ্যাসের চাপ বৃদ্ধির সাথে তার ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। অর্থাৎ নির্দিষ্ট বা স্থির লিখতে পারো, স্থির তাপমাত্রা ও স্থির বা নির্দিষ্ট, এখানে আমরা নির্দিষ্ট দিয়ে লিখছি। নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ঘনত্বের, যেটাকে আমরা ডি লিখি, ডেনসিটি, সমানুপাতিক। মানে হচ্ছে পি ভ্যারিজাস ডি। কখন? নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপে। ঠিক আছে, তাহলে যেহেতু সমানুপাতিক, তাহলে যদি চাপ বৃদ্ধি পায় তাহলে ঘনত্ব কি হবে? বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন আমরা দেখি। 2 নম্বর বলেছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। বক্রতা ব্যাসার্ধকে আমরা বলি আর, ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। ঠিক আছে, দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে আর সমান 2f হয়। এটাও হতে পারে, আবার এটাকে যদি আমি আলাদাভাবে লিখি, উল্টো করে যদি লিখি বা এফটাকে দিয়ে যদি লিখি, তাহলে সেটা হয় এফ সমান হচ্ছে r/2। এই দুজনের ভেতরে যদি অপশানে থাকে তাহলে সেটা যে কোনো একটা যদি থাকে তাহলে সেটা অ্যান্সারটা ঠিক হবে। তাহলে দেখা যাক, প্রথমে f = 2r আছে, তাহলে এটা তো হবে না। এখানে b দেওয়া আছে শুধু f, এটাও তো আপাতত হচ্ছে না দেখছি। c হবে না, r/3 তো না, কারণ r/2 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর f 3/2 তো হবে না, কারণ 3 কোনো জায়গা থেকে আসছেই না। তাহলে সম্ভবত এখানে 4টে অপশানই কিন্তু হচ্ছে না। সম্ভবত এখানে হয়তো মুদ্রণগত ভুল আছে, এখানে সবগুলোতে f সমান সমান দেওয়া আছে। দেখো এখানে f সমান সমান দেওয়া নেই, এখানে f সমান সমান r/2 হতো। তাহলে যদি r/2 হয় তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 1-3। 1 মোল নাইট্রোজেন অণু কত মোল? 1 মোল। আর 3 মোল H2 এর বিক্রিয়ায় কত গ্রাম H2 মানে অ্যামোনিয়া উৎপন্ন হয়? এখানে দেখো 1 মোল, তাহলে আমি ওখানে লিখছি না, বলেছে N2, তার মানে N2 + 3H2। এই দুজন থেকে যে বিক্রিয়াটা তো উৎপন্ন হয় সেটা অ্যাকচুয়ালি 2 মোল NH3 উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে 2 মোল যদি NH3 উৎপন্ন হয়, তাহলে বলছে যেটুকু NH3 উৎপন্ন হবে, ঠিক আছে, তার ভর কত? তাহলে আমরা এখানে বের করব 2 ইন্টু নাইট্রোজেনের হচ্ছে 14, ব্র্যাকেট দিলাম 14, প্লাস হাইড্রোজেনের 3টে আছে মানে তো 3, 14, 15, 16, 17, তাহলে 17 দুগুণে হচ্ছে 34 গ্রাম। তাহলে এখানে বলেছে যে 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় কত গ্রাম NH3 উৎপন্ন হবে? 17 গ্রাম না, 34 গ্রাম। এটাও হবে না, এটাও হবে না, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার।
নিচের কোনটিতে সমযোজী যৌগ বর্তমান? আমি বলেছিলাম যে সাধারণত সমযোজী যৌগ বর্তমানের কথা যদি বলে, প্রথমত আমরা দেখব সাধারণভাবে আমরা যেটা দেখি যে ধাতু আর অধাতুর মধ্যে যদি বিক্রিয়া ঘটে তাহলে সেটা সাধারণত তড়িৎযোজী হয়, আর অধাতু আর অধাতুর ভেতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা সমযোজী হয়। তো এক্ষেত্রে দেখো হাইড্রোজেন ক্লোরাইডটা, হাইড্রোজেন আর সিএল দুটোই কিন্তু অধাতু, সোডিয়াম ক্লোরাইড হবে না, ধাতু অধাতু, লিথিয়াম হাইড্রোক্সাইড হবে না, ক্যালসিয়াম অক্সাইডও হবে না, তাহলে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে বলেছে বায়োফুয়েল এর একটা উপাদান কি? বায়োফুয়েল, কয়লা তো হবে না, জীবাশ্ম জ্বালানি, ডিজেল হবে না, জীবাশ্ম জ্বালানি, গ্যাসোলিন হবে না, বায়োফুয়েল বলেছে, তার মানে গোবর গ্যাস হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো যে 1/6 এই একটা মৌল ZXA, ZXA, এখান থেকে একটা আলফা কণা নির্গত হয়ে গেছে, একটা আলফা কণা নির্গত হয়ে গেছে। তাহলে নতুন নিউক্লিয়াসটা কি হবে? অবশ্যই জেড, সবগুলোতেই ওয়াই দেওয়া আছে, মানে যেহেতু আলফা কণা নির্গত হলে নতুন একটা মৌল তৈরি হবে বা নতুন একটা পদার্থ, মানে নতুন একটা জিনিস তৈরি হবে, তাহলে সেটা নিশ্চয়ই জেড হবে না অ্যাকচুয়ালি, অন্য কিছু, মানে এক্স হবে না অ্যাকচুয়ালি, নিশ্চয়ই ওয়াই হবে। ঠিক আছে, জেডটা তো পরমাণু ক্রমাঙ্ক ধরা হয়, তাহলে ওয়াই ধরলাম, প্রথমে এক্স ছিল, সেটা আলফা কণা বেরিয়ে গেলে নতুন একটা পদার্থ তৈরি হলো বা মৌল তৈরি হলো, যেটা হচ্ছে ওয়াই। এবার বলেছে যে নিউক্লিয়াসটা কি হবে, Z+2 A-4 না কি হবে? এখানে অপশনগুলো দেওয়া আছে। আমরা জানি যে একটা আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে ওই মৌলর যে ভর সংখ্যা সেটা 4 কমে, আর ওর যে পরমাণু ক্রমাঙ্ক সেটা 2 কমে, তার মানে আগে ছিল A, তাহলে এখন হবে A-4, আর আগে ছিল Z, তাহলে এখন হবে Z-2, তাহলে এই জিনিসটা হবে, এই পদার্থটা উৎপন্ন হবে যদি একটা আলফা কণা বেরোয়। তার কারণ কি, ভর সংখ্যা যেটা থাকবে তার থেকে 4 কমে যাবে, আর পরমাণু ক্রমাঙ্ক যেটা থাকবে তার থেকে 2 কমে যাবে যদি একটা আলফা কণা বেরোয়। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ A-4 Z+2 তো হবে না, তার মানে এটা হবে না। Z+1ও হবে না, Z-2 আর A-4, অর্থাৎ ভর সংখ্যা থেকে 4 বেরিয়ে যাবে মাইনাস, আর পরমাণু ক্রমাঙ্ক থেকে 2 বেরিয়ে যাবে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কার? 1/6টার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করছি বোঝা গেল। এরপরে পরবর্তী প্রশ্ন 1/7, এটা হয়ে গেছে, এটা বাদ। সমগুণীয় শ্রেণীর দুটি যৌগের মধ্যে পরমাণু সংখ্যার পার্থক্য কত? সমগুণীয় শ্রেণী মানে হচ্ছে একই ধরনের যে মৌলগুলো হয়, যেমন ধরো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের যে পরপর পরপর যে যৌগগুলো চলে আসছে পরপর, তাদেরকে সেই শ্রেণীটাকে পরপর সমগুণীয় শ্রেণী বলা হয়। যেমন আমি অ্যালকেনের কথা যদি বলি, মিথেন, মিথেন হচ্ছে CH4, তারপরে যেটা রয়েছে এটা তো মিথেন, তারপরে হচ্ছে C2H6, এটা হচ্ছে ইথেন, মিথেনের পর ইথেন, ইথ, তারপর হচ্ছে প্রোপেন, H8, প্রোপেন, তারপরে হচ্ছে C4H10, বিউটেন। তাহলে এগুলো হচ্ছে সব অ্যালকেন, এরা হচ্ছে এই যে শ্রেণীটা আমরা দেখতে পাচ্ছি এটাকে সমগুণীয় শ্রেণী বলা হয়, আর এরা হচ্ছে পরস্পরের সমগণ। তো এখানে বলেছে যে দুটো যৌগের পরমাণু সংখ্যার পার্থক্য। দেখো এখানে প্রথমটার কথা আমি যদি বলি, CH4, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টে। তারপরেরটা দেখো C2H6, হাইড্রোজেন আছে কটা? 6টা, কার্বন আছে 2টো। তাহলে আগে ছিল কার্বন একটা, হাইড্রোজেন 4টে, এখন 2টো 6টা, তার মানে CH2 বেড়েছে, CH2 এক্সট্রা আসলো এখান থেকে এখানে। এর পরেরটা দেখো C3H8, আগে ছিল 2টো, এখন 3টে হয়ে গেল, তার মানে একটা কার্বন এসেছে। আগে ছিল 6টা, এখন 8টা হয়ে গেল, মানে আরো 2টো হাইড্রোজেন এসেছে। অর্থাৎ আমি যত শ্রেণীগুলোকে দেখবো প্রত্যেকের মাঝে কিন্তু CH2 করে কি রয়েছে, CH2 করে কিন্তু সংখ্যার পার্থক্য রয়েছে। প্রথমে এটা ছিল, তারপরের যে সমগণটা আছে তার সাথে তার CH2 পার্থক্য,
তারপরে ইথেন থেকে প্রোপেনে যখন আসবো তাও দেখবো তাদের মধ্যে CH2 এর পার্থক্য রয়েছে। তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, CH2 এর পার্থক্য হবে সমগণদের ভেতরে, সমগণ শ্রেণীর ক্ষেত্রে। বোঝা গেল? এরপরের প্রশ্নটা দেখো, বলেছে যে তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হয়? প্রথম কথা হচ্ছে যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাপমাত্রা কখন বাড়ে? যখন আমি কোনো বস্তুকে বা কোনো পদার্থকে যখন আমি তাপ দিই, তাপ দিলে ওই বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায়, তাই তো? এবার যখনই তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন আমাকে বুঝতে হবে যে বস্তুটার ভেতরে যে অণুগুলো ছিল তারা কিন্তু আরো দূরে দূরে চলে যাবে এবং তাদের গতিশীলতা বৃদ্ধি পাবে। তার জন্য তার ঘনত্ব আগের থেকে বাড়বে না কমবে? তার ঘনত্ব কিন্তু আগের থেকে কমে যাবে, যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে তার জন্য। তাহলে ঘনত্ব যত কমে, ঘনত্বের সঙ্গে প্রতিসরাঙ্কের কিন্তু সমানুপাতিক সম্পর্ক। ঘনত্ব কমলে প্রতিসরাঙ্কও কমবে, ঘনত্ব বাড়লে প্রতিসরাঙ্ক বাড়ে। তাহলে সেক্ষেত্রে বৃদ্ধি পাবে না, যেহেতু তাপমাত্রা বাড়ালে ঘনত্ব কমবে, তাহলে প্রতিসরাঙ্কও কমবে। তার মানে এক্ষেত্রে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, হ্রাস পাবে। 1/8 যেটা রয়েছে সেটা কি হবে? হ্রাস পাবে। তাপমাত্রা বাড়ালে ঘনত্ব কমে এবং ঘনত্ব কমলে প্রতিসরাঙ্কও কমে। ঠিক আছে? এরপরে 1/9 দেখো, নিচের কোন বাল্বটির রোধ সবচেয়ে কম? নিচের কোন বাল্বটির কি কম? রোধ সবচেয়ে কম। এখানে আমাকে একটা ফর্মুলা জেনে রাখতে হবে, যে ফর্মুলাটা যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমার এটা খুব সহজ। রোধের সঙ্গে ভোল্ট আর ডাব্লু দেওয়া আছে, মানে ক্ষমতা আর ভোল্ট। রোধের সঙ্গে ক্ষমতা আর ভোল্টের একটা কিন্তু সম্পর্ক রয়েছে, এটা হচ্ছে R=V²/P। এখানে আমি যদি দেখি P মানে হচ্ছে ক্ষমতা, তাই তো? তাহলে রোধের সঙ্গে ক্ষমতার কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ক্ষমতা যত বাড়বে রোধ তত কমবে, ক্ষমতা যত কমবে রোধ তত বাড়বে। তাহলে এখানে দেখো এর মধ্যে সব থেকে বেশি ক্ষমতা কার? 100 ওয়াটের, 25 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট আর 100 ওয়াট। তাহলে এর ক্ষমতা যদি সব থেকে বেশি হয় তাহলে এই অনুযায়ী এর রোধ সব থেকে কম হবে। এখানে এটাই জিজ্ঞেস করেছে রোধ সব থেকে কম কার, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। পরবর্তী প্রশ্ন 10টা দেখো, FCl/Bri কোনটির ধাতব ধর্ম সর্বাধিক? FCl/Bri এটার মধ্যে কার ধাতব ধর্ম হচ্ছে সর্বাধিক? একটা জিনিস আমরা মনে রাখবো, FCl শ্রেণী বরাবর দেখি আমি FCl/Bri, আমি যদি ওপর থেকে নিচে যাই তাহলে আমি দেখবো ধাতব ধর্ম, যেটা আমরা পর্যায় সারণী যখন পড়েছি তখন আমরা দেখতে পাবো ধাতব ধর্ম উপর থেকে নিচে যত যাওয়া হয় হ্যালোজেন মৌলের এই শ্রেণীর ক্ষেত্রে, তাহলে কি হয়? ধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে আয়োডিনের ধাতব ধর্ম সর্বাধিক হবে। তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু। বিমানের কাঠামো তৈরিতে এমন ধাতু ব্যবহার করা যেটা ধাতু শক্তপোক্ত হবে কিন্তু খুব বেশি ওয়েট হবে না, কারণ বিমানের ওজন যদি খুব বেশি হয়ে যায় সেটা কিন্তু বিমানের জন্য খুব একটা ভালো না। ঠিক আছে, কারণ ওজনটাকে কমাতে হবে বিমানের, কারণ বিমান অনেক একটা বড় একটা বস্তু, তার ওজন যদি অনেক বেশি হয়ে যায় প্রয়োজনের তুলনায় তাহলে তার কিন্তু উঠতে গিয়ে অনেক সমস্যা হবে, অনেক কমপ্লিকেশন আসতে পারে। তার জন্য এখানে এমন ধাতু ব্যবহার করা হয় যেটা শক্ত, শক্তিশালী কিন্তু হালকা। তার জন্য এখানে ব্যবহার করা হয় ডুরালুমিন, এই সংকর ধাতুটা ব্যবহার করা হয়, তার কারণ এটা হালকা এবং শক্ত। ঠিক আছে, এরপরে একই পদার্থের ও একই ব্যাসার্ধের দুটো গোলক, মানে দুটো যদি লোহার হয় তো লোহারই, দুটো যদি তামার হয় তো তামারই, এমনকি দুটো সাইজও সেম। একই পদার্থের ও একই ব্যাসার্ধের দুটি গোলকের একটা ফাঁপা ও একটা নিরেট যদি হয়, এরকম দুটো গোলক আছে, দুটোর পদার্থ সেম কিন্তু একটা হচ্ছে ফাঁপা আর একটা হচ্ছে নিরেট, সাইজটাও সেম, একটা কিন্তু শুধুমাত্র একটা ফাঁপা আর একটা নিরেট যদি হয়, তাহলে উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করা হলো, এরও টেম্পারেচার যা দেওয়া হলো এরও টেম্পারেচার সেম দেওয়া হলো। ঠিক আছে, তাহলে বলেছে যে ফাঁপা গোলকের প্রসারণ বেশি হবে না নিরেট গোলকের প্রসারণ বেশি হবে, না উভয় গোলকের প্রসারণ একই হবে, না কোনো গোলকের প্রসারণ হবে না, সেটা বলেছে। এখানে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কি অ্যান্সার হবে? এই ক্ষেত্রে মূলত আমরা যদি খুব ভালোভাবে দেখি, উভয় গোলক যেটা রয়েছে ফাঁপা গোলক এবং নিরেট গোলক, উভয় গোলকের প্রসারণই কিন্তু সেম হবে। এক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখতে পারো, উভয় গোলকের প্রসারণ একই হবের ক্ষেত্রে
যেমন আমি বলতে পারি একই উপাদানে, এখানে আমি জিনিসটা একটু লিখে রাখছি, একই উপাদানে তৈরি এবং, ঠিক আছে, একই উপাদানে তৈরি এবং একই ব্যাসার্ধের ফাঁপা ও নিরেট, এবং একই ব্যাসার্ধের ফাঁপা ও নিরেট গোলকের, ঠিক আছে, একই ব্যাসার্ধ, ভালো করে দেখো বুঝতে পারছো না, একই ব্যাসার্ধের একই উপাদানের তৈরি এবং একই ব্যাসার্ধের ফাঁপা ও নিরেট গোলকের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, ঠিক আছে, তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, মানে তাপমাত্রা বৃদ্ধি, নিরেট গোলকের তাপমাত্রা নিরেট তাপমাত্রা সমান বাড়ালে তার আয়তন প্রসারণ ও সমানভাবে বাড়বে, ঠিক আছে। একই উপাদানের তৈরি এবং একই ব্যাসার্ধের ফাঁপা ও নিরেট গোলকের তাপমাত্রা সমান বৃদ্ধি করলে আয়তন প্রসারণও কি হবে, সমানভাবেই বাড়বে। তার জন্য এখানে বললাম আমি যে উভয় গোলকের প্রসারণ একই হবে। হলো। পরের প্রশ্ন, পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসকে, এটা পরের পেজে আসে নিশ্চয়ই, আচ্ছা, পরীক্ষাগারে উৎপন্ন H2S গ্যাসকে কোন রাসায়নিক পদার্থ দ্বারা শুষ্ক করা হয়? P2O5 দ্বারা শুষ্ক করা হয়, ঠিক আছে। এখানে তোমাদের আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিই কেন শুষ্ক করা হয়, এটাও পরীক্ষায় কিন্তু আসে। H2S গ্যাসকে P2O5 দ্বারা কেন শুষ্ক করা হয়, তার কারণ কি? শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে উভয়ে হচ্ছে আম্লিক ধর্মী, তার জন্য পরস্পরের সাথে বিক্রিয়া করে না, সেই জন্য শুষ্ক করতে এটা ব্যবহার করা হয়। কারণ আমি শুষ্ক করতে ব্যবহার করার সময় যদি আমি যেটাকে দিয়ে শুষ্ক করার জন্য ব্যবহার করছি সেটাই যদি তার সাথে বিক্রিয়া ঘটিয়ে দেয়, তাহলে কিন্তু অন্য একটা পদার্থ তৈরি হয়ে যাবে, তাহলে আমার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটা পূরণ হবে না। সেই H2S গ্যাস যেটা রয়েছে তাকে শুষ্ক করা ছিল আমার উদ্দেশ্য, কিন্তু সে কি করলো, অন্য কারোর সাথে যদি বিক্রিয়া ঘটিয়ে দেয় তাহলে গ্যাসটাই তো থাকলো না, তাহলে শুষ্ক করে আমার লাভ কি? তার জন্য এমন জিনিস দিয়ে শুষ্ক করতে হবে যেন সে তার সাথে বিক্রিয়া না ঘটায়। তার জন্য দেখো এখানে P2O5 ও আম্লিক, H2S ও আম্লিক, তার জন্য সে পরস্পরের সাথে কোনো বিক্রিয়া কিন্তু ঘটাবে না, ঠিক আছে। তাহলে এখানে P2O5 ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় সেটাও মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, ডায়নামোর নিয়ম, অর্থাৎ ডায়নামো কোন নিয়মে কাজ করে? আমরা জানি ফ্লেমিং এর বামহস্ত নিয়মে ডায়নামো চলে। তারপরে 1-15, উষ্ণতা বৃদ্ধি করলে বা উষ্ণতা বা তাপমাত্রা বাড়ালে ধাতুর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রা কি হয়? উষ্ণতা বাড়ানো মানে হচ্ছে তাপমাত্রা বাড়ানো। যখন একটা বস্তুর মধ্যে দিয়ে তাপমাত্রা বাড়ানো হয় তখন তার ভেতরে তড়িৎ প্রবাহের মানও, মানে এক্ষেত্রে বলেছে দেখো যে উষ্ণতা যদি বৃদ্ধি করে মানে টেম্পারেচার বাড়বে, কিভাবে বাড়বে? তাপ দিলে বাড়বে। তাহলে যখন একটা ধাতুর ভেতরে বা ধাতব তারের ভেতরে যখন একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তখন সেই ধাতব জিনিসটার বা ধাতব পরিবাহীটার যদি তাপমাত্রা বেড়ে যায় বা উষ্ণতা যদি বেড়ে যায়, তাহলে কি হবে? তার তড়িৎ প্রবাহের মাত্রা কিন্তু কমে যায়, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে তড়িৎ প্রবাহের মাত্রা কিন্তু কমে যাবে, ওটা বাড়লে এটা কমে, তার মানে এটা অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। সেটা হচ্ছে কি, হ্রাস পাবে, বৃদ্ধি কিন্তু পাবে না, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের বিভাগ ক আমাদের কমপ্লিট হলো। এরপর হচ্ছে বিভাগ খ, আমরা দেখি এবার বিভাগ, এরপরে হচ্ছে বিভাগ খ। দেখো বিভাগ খ প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কখন তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? এই প্রশ্নটা আমরা কিন্তু এবিটি টেস্ট পেপারে একাধিকবার পেয়েছি। এই আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এই দুজনের ভেতরে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই সম্পর্কটার সংক্রান্ত প্রশ্ন আমরা এর আগেও যে সেটগুলো করেছি তার ভেতরেও কিন্তু একাধিকবার এসেছে, তাই এটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে এই জিনিসটা একটা মনে রাখবে, এর সম্পর্কটা আমি এর আগে ওটা দেখিয়েছি, তবু আমি একবার বলে দিই। পাত্রের এখানে
পাত্রের নয়, এখানে বলেছে যে কখন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা রয়েছে সেটা কি হয় না, তো সমান হয়। তো প্রকৃত প্রসারণ আমি এখানে বলি তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যে সম্পর্কটা এর মধ্যে রয়েছে সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে। এইটাই হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এবার আমাকে এখানে বলেছে যে কখন তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হবে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হবে যদি এটা শূন্য হয়ে যায়, তাই না? দেখো এটা ধরো আমি ধরলাম 5, সাপোজ এটাও ধরো 5। এবার এটা যদি 1 হয় তাহলে কি হয়ে গেল, এটা 5 হয়ে গেল আর এটা মোট হয়ে গেল 6। এবার এটা যদি শূন্য হয়, শূন্য যদি হয় তাহলে এটাও 5 থেকে গেল, এটাও 5 থেকে গেল। তাহলে এই উপাদানের প্রসারণ গুণাঙ্কটা যদি শূন্য হয় তাহলে কিন্তু কি হবে, এই দুজন পরস্পরের সাথে সমান হবে। তাহলে আমি বলতে পারি যে পাত্রের উপাদানের যে প্রসারণ গুণাঙ্ক রয়েছে সেই উপাদানের প্রসারণ গুণাঙ্ক শূন্য হলে তখন কি হবে না, তো আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে। এরপরে বলেছে অথবাতে একই এর সম্পর্কিত প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কখন সমান হবে, যখন তার আপাত প্রসারণ গুণাঙ্ক কি হবে, শূন্য হবে। মনে রাখবে এটা। চার্লসের সূত্রের যে চলরাশি, এখানে দুই রকম জিনিস হয়, একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে চলরাশি। তো এখানে ধ্রুবকের কথা বলেনি, এখানে বলেছে চার্লসের যে সূত্র রয়েছে তার চলরাশি কি কি। একটা হচ্ছে পরম উষ্ণতা, তার মানে হচ্ছে টি, আর একটা হচ্ছে আয়তন গ্যাসের, সেটা হচ্ছে ভি। এই দুজন হচ্ছে চলরাশি। আমরা চার্লসের সূত্র পড়েছি, আমরা জানি, তার জন্য আমি একবার তোমাদের রিমাইন্ড একটা দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্রে চাপ স্থির আর ভরটা থাকে নির্দিষ্ট। ঠিক আছে, এরা কিন্তু চেঞ্জ হয় না। এরা চেঞ্জ যদি না হয়, এরা যদি আটকে থাকে তাহলে কি বলছে, কোনো গ্যাসের আয়তন উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সংশ্লিষ্ট গ্যাসের উষ্ণতা যে আয়তন হয় তার অংশের সাথে বৃদ্ধি বা সমান হয়। মানে হচ্ছে এই ক্ষেত্রে স্থির আছে চাপ আর ভর, আর চলরাশি হচ্ছে আয়তন এবং উষ্ণতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন। এরপরে দেখো এখানে বলেছে যে চার্লসের সূত্রের চলরাশি কি, এটা তো আমরা বললাম। সমযোজী ত্রিবন্ধন বর্তমান এরকম যৌগিক অণু, খুব সহজ, N2 হয়, কারণ আমরা জানি নাইট্রোজেন আর নাইট্রোজেনের ভেতরে ত্রিবন্ধন থাকে। C2H2 হতে পারে, সি অ্যাসিটিলিন যেটা আমরা বলি, এগুলো হচ্ছে ত্রিবন্ধন যুক্ত যৌগিক অণু। তারপরে সত্য মিথ্যা বলেছে, সম্ভবত সত্য না মিথ্যা সেটা বলো। আয়নীয় যৌগগুলি সাধারণত অধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় দ্রাবক মানে যে সকল দ্রাবকের কোনো পোলারিটি নেই, যার প্লাস মাইনাস নেই, ঠিক আছে, তাতে দ্রবীভূত হয় না, এটা মিথ্যা। তার কারণ আয়নীয় যৌগ মানে তার ভেতরে প্লাস আর মাইনাস রয়েছে, আর যারা ধ্রুবীয় দ্রাবক হবে তাদের ভেতরেও প্লাস আর মাইনাস রয়েছে। তো আয়নীয় যৌগের প্লাস যেটা সেটা মাইনাসে আকৃষ্ট হবে, আর মাইনাস যেটা সেটা প্লাসে আকৃষ্ট হবে। ঠিক আছে, এবার যদি এর ভিতরে ধ্রুবীয়তা না থাকে, অধ্রুবীয় দ্রাবক হয়, তাহলে এটা আকৃষ্ট হওয়ার কোনো বিষয় নেই, তার জন্য দ্রবীভূতও হবে না। ঠিক আছে, তার জন্য আয়নীয় যৌগ সবসময় কি হয়, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তার মানে এটা মিথ্যা। বোঝা গেল? এরপর 1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিলে কত কার্য করবে, কত কার্য করতে হবে। W ইজিক্যাল টু হচ্ছে কার্য মানে হচ্ছে কত, এখানে 1 ভোল্ট ইন্টু 1 কুলম্ব। ঠিক আছে, তাহলে 1 ইন্টু 1 কত হচ্ছে, 1ই তো হচ্ছে, আর তাহলে কার্য কত হচ্ছে, 1 জুল। তাহলে
1 কুলম্ব তড়িতাধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে যদি আমি নিয়ে যাই তাহলে কার্য হবে কত? 1 জুল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, 1 জুল কার্য হবে। ঠিক আছে, কারণ এটা আমরা জানি ভি, এটা মানে ভি ভোল্ট, আর এটা মানে তো আধান কিউ। আমরা তো এই ফর্মুলাটা জানি, তাই না? ডাব্লিউ সমান কি? ভি ইন্টু কিউ। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে 1 ইন্টু 1 কত হয়? এটাও একই হবে। তার আমি এককটা দিয়ে দিয়েছি। একটা আদর্শ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হয় 0। ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে উৎপন্ন গ্যাস, কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতুর সঙ্গে যে গ্যাসটি উৎপন্ন হয় সেই গ্যাসটি কি? সেটা হচ্ছে কার্বন মনো অক্সাইড। কার্বন মনো অক্সাইড। এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ, সিএনজি এর উপাদান কি? সিএনজির উপাদান হচ্ছে মিথেন। এলপিজির উপাদান কি? আমরা জানি প্রোপেন আর বিউটেন থাকে, যার ভিতরে বিউটেন বেশি গুরুত্বপূর্ণ, তাই বিউটেন। ফর্মালডিহাইডে উপস্থিত, খুব সহজ, অ্যালডিহাইড। আর এখানে বলছে কার্বক্সিলিক অ্যাসিড, একটাই পড়ে থাকলো, তাছাড়াও সেটা অত্যন্ত সহজ, COOH। পরবর্তী প্রশ্ন, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 1 WH সমান কত জুল? 1 WH, ওয়াট মানে হচ্ছে 1 ইন্টু ওয়াট ঘন্টা যেহেতু বলেছে মানে 3600 সেকেন্ড, মানে হচ্ছে 3600 জুল। আমাদের তড়িৎ চ্যাপ্টার যেটা রয়েছে চলতড়িৎ, সেখানকার প্রশ্ন দেখিয়ে দিই ওয়াট ঘন্টা। বলেছে যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে আমরা 1 ওয়াট বলি। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার এই 1 ঘন্টা যেটা রয়েছে এটাকে আমি সেকেন্ডে নিয়ে যাব, 3600 সেকেন্ডে, তাহলে কত আসবে? 1 ইন্টু 3600 জুল হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। একই চাপ ও তাপমাত্রায় 10 লিটার হাইড্রোজেন গ্যাসে n সংখ্যক অণু থাকলে 20 লিটার CO2 গ্যাসে কত থাকবে? আমরা একটা অ্যাভোগাড্রোর সূত্র পড়েছিলাম যে সম আয়তন একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সম সংখ্যক অণু থাকে। তার মানে একই চাপ উষ্ণতায় যদি H2 থাকে n সংখ্যক, সেই একই চাপ উষ্ণতায় CO2 কত থাকবে? n সংখ্যকই থাকবে। যদি কোনো ক্ষেত্রে H2 থাকে 2n সংখ্যক, তাহলে CO2 সম আয়তনই থাকবে। তার মানে সমসংখ্যক সম আয়তন মানে একই, মানে যদি আয়তনটা সেম থাকে তাহলে CO2 কত থাকবে? 2n থাকবে। তাহলে এই ক্ষেত্রে 10 লিটার হাইড্রোজেন গ্যাসে n সংখ্যক থাকে, 20 লিটার মানে 10 লিটারের ডবল, তার মানে 2n সংখ্যক হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 2n সংখ্যক। ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা এটাই বুঝতে পারি। পরবর্তী যে প্রশ্ন সেটা আমরা দেখছি। এরপরে দেখো, জলের মধ্যে বায়ুপূর্ণ বুদবুদ বা বাবলস কোন প্রকার লেন্সের মতো আচরণ করে? উত্তর কি? অবতল লেন্স। তার কারণ আছে, আমি জাস্ট ছোট্ট করে একটু বলে রাখি। অবতল লেন্স সাধারণত কি করে? অবতল লেন্সের কথা আমি যদি বলি, এখানে যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পড়ে সেটা কিন্তু অপসারী লেন্সে পরিণত হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটা যদি কোনো লেন্সের ক্ষেত্রে ঘটে তাহলে আমরা তাকে অবতল লেন্স বলি। তো কি হয়, যখন জল একটা কি, জলের ভেতরে যখন জলের মধ্যে বায়ুপূর্ণ বুদবুদ অবতল লেন্স, মানে জলের ভেতরে যখন কোনো আলো যায়, এরকমভাবে ধরো, আমি জাস্ট ছোট্ট করে একটু বলে দিই, এটা একটা জলের এরিয়া ধরছি যেখানে এর ভেতরে একটা বায়ুপূর্ণ বুদবুদ আছে।
আলোটা এখানে পড়লো, আলোটা এখানে ধরো এভাবে পড়লো, তাহলে এখানে আমি উপরেরটা বাদ দিচ্ছি, এর ভেতরে তার ভেতরে একটা তার গতি আছে এবং একটা দিক আছে। এরপরে যখনই সে এই বুদবুদে পড়বে, এই মাধ্যমটা কিন্তু বেশি ঘন মাধ্যম, আর এই যে ভেতরে বায়ুপূর্ণ, জলের থেকে বায়ু কি, জলের থেকে বায়ু হচ্ছে হালকা মাধ্যম, তাহলে তার যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে এরকম ভাবে, কিন্তু সে না গিয়ে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে এই দিকে সরে যাবে। এরকম যত এরকম আলোক রশ্মি এভাবে যাবে, সে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে, এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে, তারা কিন্তু এক জায়গায় কেন্দ্রীভূত হবে না। তাহলে এক জায়গায় কেন্দ্রীভূত না হয়ে চারিদিকে যদি ছড়িয়ে পড়ে, এই বৈশিষ্ট্যটা আমরা কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রেই দেখতে পাই। উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ এক জায়গায় যাওয়ার পর একই বিন্দুতে আসে, এরকম ভাবে একটা নির্দিষ্ট বিন্দুতে চলে আসে, তাই এটাকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়, আর এটা হচ্ছে অপসারী। তাহলে এই কারণে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু এই বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছি আমরা, যে চারদিকে ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু অবতল লেন্সেরই বৈশিষ্ট্য, তাই অবতল লেন্সের মতো আচরণ করে বলে আমরা সেটাকে ধরি। ঠিক আছে, তার জন্য এখানে কি হবে, কোন প্রকার লেন্সের মতো আচরণ করো, অবতল লেন্সের মতো। সত্য মিথ্যা নিরূপণ করো। কোনো বস্তুকে ধীরে ধীরে কোনো উত্তল দর্পণ থেকে দূরে যদি নিয়ে যাওয়া যায়, একটা উত্তল দর্পণ থেকে কোনো বস্তুকে আমি যত দূরে নিয়ে যাব, অসীম অসীম পর্যন্ত আমি যদি নিয়ে যাই, ঠিক আছে, যত দূরে নিয়ে যাব, তখন কি হবে, তার প্রতিবিম্বের আকার যেটা ধীরে ধীরে ছোট হতে থাকবে, একদম এটা ঠিক। যদি আমি সেটাকে কাছে নিয়ে যাই, তখন সেটা কিন্তু ধীরে ধীরে বড় হবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে সেটা বস্তু অপেক্ষা বড় হবে না, সেটা ধীরে ধীরে বড় হতে হতে বস্তু অপেক্ষা হতে পারে, কিন্তু তার থেকে বড় হবে না। কিন্তু এখানে বলেছে কি দূরে নিয়ে গেলে অবশ্যই সেটা ধীরে ধীরে ছোট হতে থাকবে, তার মানে এটা সঠিক। তারপরে 2-10, দ্বিতীয় পর্যায়ের ক্ষার ধাতুর সঙ্গে তৃতীয় পর্যায়ের কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ধর্মের সাদৃশ্য দেখা যায়। দ্বিতীয় পর্যায়ের ক্ষার ধাতু হচ্ছে লিথিয়াম, আর তৃতীয় পর্যায়ের ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এদের মধ্যে সাদৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায়। এই জিনিসটাকে বলা হয় মূলত কর্ণ সম্পর্ক। কর্ণ সম্পর্ক মূলত পর্যায় সারণীতে প্রতিনিধি মৌল বলতে আমরা বুঝি প্রথম আর দ্বিতীয় শ্রেণীর মৌল, এবং 13 থেকে মানে মিডিলের সন্ধিগতগুলো বাদ দিয়ে তার পরবর্তী যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো এদেরকে প্রতিনিধি মৌল বলা হয়। তো প্রতিনিধি মৌলর প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে বিশেষ করে এই দুটো পর্যায়ের ভেতরে কোনাকুনি অবস্থান করে যে সকল মৌলগুলো, তাদের ভেতরে কিন্তু রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়, এটাকে কর্ণ সম্পর্ক বলা হয়। জাস্ট আমি তোমাদের একটু, এটা তোমাদের সিলেবাসে সেইভাবে নেই, আমি জাস্ট একটু বলে রাখছি, তোমরা একটু মাথায় রাখবে তাহলেই হবে। এই যে কর্ণ সম্পর্ক জাস্ট একটু মাথায় রাখলে হবে। এখানে কি বলেছে দেখো, যে কোনাকুনি অবস্থান করে এমন কয়েকটা প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল মানে আমরা যদি পর্যায় সারণীটা দেখি, তাহলে দেখবো সেটা সেই পর্যায় সারণীটাতে মৌলগুলোকে 4 ভাগে ভাগ করা হয়, SPDF। SPDF, এই যে এস মৌল, এটা মানে হচ্ছে পর্যায় সারণীর একদম প্রথম দুটো যে শ্রেণীটা রয়েছে, সেই মৌলগুলোকে সব এস ব্লক মৌল বলা হয়। পি মানে হচ্ছে যেটা সন্ধিগত মৌল, মিডিলে যেটা থাকে, তারপরে শুরু হলে 13 থেকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব ডি ব্লক মৌল। ঠিক আছে, তারপরে 13 থেকে যেগুলো রয়েছে ডি ব্লক মৌল। যদি আমি ছবি তোমাদেরকে দেখাই, এই যে এটা তো পর্যায় সারণী, এই যে এই দুটো শ্রেণী, এটাকে আমরা এস ব্লক বলি, এইখান থেকে এত দূরে এটাকে ডি ব্লক বলি, আর এই যে এটা হচ্ছে পি ব্লক। তো এস ব্লক আর এই পি ব্লক, এই দুজনকে আমরা বলি এস আর পি, এদেরকে আমরা বলি প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল। তো এদের ক্ষেত্রে প্রথম এই যে মানে এই যে এই পর্যায়টা রয়েছে, এই পর্যায়টা, আর এই যে তার পরবর্তী যে পর্যায়গুলো রয়েছে, তো এদের মধ্যে কি হয়, যেমন আমি বললাম লিথিয়াম ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো এরকম এদের ভেতরে কিন্তু কোনাকুনি সম্পর্ক, অর্থাৎ এই মৌলটার মধ্যে কিন্তু সাদৃশ্য দেখতে পাওয়া যায় রাসায়নিক ধর্মের, সেটা এস ব্লক আর পি ব্লকের ক্ষেত্রে। ঠিক আছে, যাদেরকে আমরা প্রতিনিধি মৌল বলি। তাহলে প্রতিনিধি মৌলর ক্ষেত্রে পর্যায় সারণীর ওপরের যে স্তরগুলো রয়েছে, প্রথম দিকের যে পর্যায়গুলো রয়েছে, তাদের ভেতরে কি হয়, তো কোনাকুনি থাকা যে মৌলগুলো রয়েছে তাদের ভেতরে কিন্তু রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়, এটাকে কর্ণ সম্পর্ক বলে। এই সম্পর্কের জন্য এই কোনাকুনি এদের ভেতরে কিন্তু রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়। তো এখানে এটাই বলেছে দেখো, যে কোনাকুনি অবস্থান করে প্রতিনিধি মৌলের সাদৃশ্য দেখা যায়।
প্রথম হ্রস্ব পর্যায়ে মানে প্রথম হ্রস্ব পর্যায়ে যেটা রয়েছে সেই গ্রুপের সঙ্গে ঠিক পরের পর্যায়ের গ্রুপের অবস্থিত মৌলের রাসায়নিক ধর্মের মিল আছে। যেমন দ্বিতীয় পর্যায়ের গ্রুপ আর তৃতীয় পর্যায়ের গ্রুপ, এই দুটো গ্রুপ মূলত। ঠিক আছে, যেমন বেরিলিয়াম, প্রথম পর্যায়ের গ্রুপ লিথিয়াম, গ্রুপ 2 এর বেরিলিয়াম এবং গ্রুপ 3 এর বি এর সঙ্গে তৃতীয় পর্যায়ের যথাক্রমে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং এসআই এর মৌলের বিভিন্ন রাসায়নিক ধর্মের কি দেখতে পাওয়া যায়, সাদৃশ্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটাকেই মূলত কিন্তু কর্ণ সম্পর্ক বলে। এটাকে আমরা কি বলি, কর্ণ সম্পর্ক। এই যে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে তৃতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে এই যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে সিলিকন, কার্বনের সাথে হচ্ছে ফসফরাস, এই যে এগুলো রয়েছে, এরা কোনাকুনি কিন্তু ওদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়। তো এক্ষেত্রে দেখো এই দুটো হচ্ছে এস ব্লক আর এরা হচ্ছে পি ব্লক। এদেরকে প্রতিনিধি মৌল বলা হয়, এস ব্লকের মৌলদেরকে আর পি ব্লকের মৌলগুলোকে। গ্রুপ 1 আর 2 এতে যতগুলো মৌল আছে তাদের সকলকে এস ব্লক মৌল বলা হয়। 13, 14, 15 যত মৌল আছে সকলকে কিন্তু পি ব্লক মৌল বলা হয়। তো এদের ভেতরে কোনাকুনি সম্পর্কটাকে কর্ণ সম্পর্ক বলা হয়। ঠিক আছে, তাহলে প্রশ্নে যেটা বলেছে, প্রশ্নে এখানে বলেছে যে পর্যায়ের ক্ষার ধাতুর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ক্ষার ধাতুর সঙ্গে তৃতীয় পর্যায়ের কোন ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া যায়। ক্ষার ধাতুর হচ্ছে লিথিয়াম আর এর ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের সাথে দেখতে পাওয়া যায়। আশা করছি বোঝা গেল। এরপরে পরবর্তী প্রশ্ন, সাদা আলোয় উপস্থিত বিভিন্ন বর্ণের মধ্যে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। লাল বর্ণ, তার জন্য সব থেকে বেশি দূর থেকে দেখতে পাওয়া যায়, তার বিক্ষেপণ কম, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়। ওজনের ঘনত্ব কি বলেছে, যে ক্রমশ হ্রাস পায়। এটা ঠিক না ভুল? এটা কিন্তু ক্রমশ হ্রাস পায় যেটা বলেছে এটা কিন্তু মিথ্যা, সত্য নয়। তার কারণ ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনের ঘনত্ব হ্রাস পায় না, বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সত্য হবে না, মিথ্যা হবে। এরপরে 2-13 থার্মিট পদ্ধতিতে এটা বাদ, থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়। থার্মিট পদ্ধতিতে বলেছে যে বিজারক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়। এটা আমরা মনে রাখবো যে অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয়। দেখো গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি, যে পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় চূর্ণ রূপে, মূলত অ্যালুমিনিয়ামকে চূর্ণ করে ব্যবহার করা হয় যেন সেটাকে খুব তাড়াতাড়ি সেটা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে এবং কাজটা খুব তাড়াতাড়ি হতে পারে। তার জন্য এক্ষেত্রে বিজারক রূপে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম চূর্ণ। পরবর্তী প্রশ্ন, এটা হয়ে গেল। গিবসাইট হলো কোন ধাতুর আকরিক। গিবসাইট কোন ধাতুর আকরিক, এটাও আমরা জানি। গিবসাইট যেটা রয়েছে এই ক্ষেত্রে আমরা একটু আগে যে অ্যালুমিনিয়ামের কথা বললাম থার্মেট, সেই অ্যালুমিনিয়ামের আকরিক। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, এই ছকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কোন ধাতুর কোনটা আকরিক সেটা খুবই ইম্পর্টেন্ট। এই যে গিবসাইট কার আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক। হলো 2014 সুপারসনিক বিমান থেকে নির্গত কোন স্তরটি ওজোন গ্যাসকে ভেঙে দেয়। এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, NO। এই গ্যাস এটা ওজোন গ্যাসকে ভাঙার জন্য দায়ী আমরা জানি, আর এটা সুপারসনিক বিমান থেকে নির্গতও হয়। লোথার মেয়ারের পর্যায় সূত্র কোন ধর্মের ভিত্তিতে মৌলগুলির ভৌত ধর্মের পুনরাবৃত্তির কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যেমন লোথার মেয়ারের পরবর্তী আধুনিক পর্যায় সূত্র যেটা রয়েছে পর্যায় সারণী, তার যে ভিত্তি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যার উপরে। তার আগে যে মেন্ডেলিভের পর্যায় সারণী ছিল সেটা ছিল পারমাণবিক ভরের উপরে। তো এখানে বলেছেন লোথার মেয়ারের পর্যায় সূত্র কোন ধর্মের ভিত্তিতে তার পুনরাবৃত্তির কথা বলেছে। এটা হচ্ছে কি পারমাণবিক আয়তন,
বা অ্যাটমিক ভলিউম এর ভিত্তিতে বলা হয়েছিল। এরপরে 2-16 আলফা বিটা ও গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতা আলফা বিটা গামা, যার ভিতরে সব থেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামার, তারপরে বিটার, তারপরে হচ্ছে আলফার। ঠিক আছে। এরপরে নাইট্রোজেন ঘটিত একটা জৈব সারের সংকেত ইউরিয়া, আমরা জানি যার সংকেতটা কি CONH2. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর 2019 NaOH এবং NH4OH এর মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে NH4OH। ঠিক আছে। এরপরে শূন্যস্থান পূরণ করতে বলেছে যে অম্লায়িত দ্রবণে গ্যাস পাঠালে দ্রবণটা ড্যাশ বর্ণ ধারণ করে। এটা হচ্ছে আচ্ছা অম্লায়িত, আরেকবার দেখি কি বলেছে, যে অম্লায়িত দ্রবণে গ্যাস যদি পাঠানো হয় তাহলে দ্রবণটা কি বর্ণ ধারণ করে? সবুজ বর্ণ ধারণ করে। দ্রবণটা মূলত সবুজ বর্ণ ধারণ করে। দেখি কোনো প্রশ্ন আমাদের বাদ গেল কি না, তাই তো। অম্লায়িত দ্রবণে গ্যাস পাঠালে দ্রবণটা সবুজ বর্ণ ধারণ করে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের যে এবিটি পেজ 520 সেখানে তার কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরের কোশ্চেন আর 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ আর এসিকিউ, তার ডিটেল যে সলিউশন সেটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট এরপরে যে পেজ রয়েছে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটাকে নিয়ে আসার, খুব তাড়াতাড়ি নিয়ে আসার। ঠিক আছে। ততদিন যেগুলো আমরা দিয়েছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষার কিন্তু একদম সময় নেই। আর অবশ্যই পরবর্তী যে চ্যাপ্টারগুলো মানে পরবর্তী যে পেজগুলো আসবে বা যে সেটগুলো আসবে সেগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে সকলের আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। ঠিক আছে। আর যেগুলো আমরা করাচ্ছি সেগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষা তোমাদের ভালো হবে। আজ এত দূরই, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট যে ক্লাস আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যেটা আসবে তাতে আবার দেখা হবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।